আমি গত ১ বছরে শুধু খালি meticulously ডিজাইনই দেখছি। সবকিছুতেই দেখবেন একটা না একটা meticulously ডিজাইন আছে এবং তার পেছনে কোনো একজন মাস্টার মাইন্ড আছে। অমুক দলও গেল না, আমিও গেলাম না, অমুকও গেল না, তাহলে যেভাবে চলছে সেভাবেই চলুক না। যা কিছু বিএনপি চাইছে, এনসিপি তার কাছাকাছি কিছুটা হাঁটছে। যে মানুষটি দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে সে কি করে ভাবে যে জুলাই সনদ আপনার সংবিধানের উপরে স্থান পাবে? জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে এখনো ঐকমত্য হলো না, বা জুলাই সনদের মর্যাদা কি হবে, সংবিধানের সাথে সংযুক্ত হবে কিনা, আইনি এর কোনো মর্যাদা দেওয়া হবে কিনা, এটা নিয়ে কিন্তু এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। কি দেখেন জুলাই সনদের ভবিষ্যৎ? ধন্যবাদ। দেখেন, জুলাই সনদটা কেন হয়েছে সেই জায়গাটাতে আপনাকে আগে আসতে লাগবে। জুলাই সনদ হয়েছে পরিবর্তিত প্রেক্ষাপটে অনেকগুলো কাজ হয়েছে। আপনি সরকার প্রধানকে, আমরা যাকে প্রধান উপদেষ্টার পদে বসিয়েছি, আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছি এবং এই সরকার গঠন থেকে শুরু করে গত 1 বছরের বেশি সময়ে যে কাজগুলো হয়েছে, অনেকগুলোকেই বলা হবে যে সংবিধানের বাইরে এই কাজগুলো করা হয়েছে। তো সেগুলো সাংবিধানিক স্বীকৃতির একটি জায়গা থাকতে লাগবে। ঘোষণা আমরা যখন বলছি যে জুলাই যোদ্ধা যাদেরকে বলছি, সেই জুলাই যোদ্ধার স্বীকৃতি দিতে লাগবে, এরকম একটি জায়গা কিন্তু আছে। এরকম অনেকগুলো বিষয় আছে জুলাই সনদের মধ্য দিয়ে সেগুলোকে যদি বলেন বৈধতা দেয়া, সেই বৈধতা দেওয়ার জন্য এখন প্রশ্ন উঠেছে যে কখন কিভাবে দেবেন। এখন একটি জায়গা হলো যে আপনি এটি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে গেলে সেটিকে সংবিধানের সাথে আপনি কোনো অবস্থাতেই জুলাই সনদকে সংবিধানের প্যারালাল করতে পারেন না। হ্যাঁ, কেউ চাইছে যে সংবিধানের উপরে গিয়ে এটিকে করবার। আসলে দীর্ঘমেয়াদী, উনি যেটি বললেন যে একটি প্ল্যান থাকার দরকার, আমাদের সব কিছুতে একটি পরিকল্পনা থাকার দরকার, স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা থাকার দরকার, সেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্ল্যান থাকা দরকার। এখন হঠাৎ করে এসে আপনি যে কোনো কিছু যদি চাপিয়ে দেন, আবার কিন্তু হঠাৎ করে সেটি কিন্তু উবে যাবে। এই জন্য যা কিছু করতে লাগবে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করতে লাগবে। এখন রাজনৈতিক নেতাদের মধ্যে যা কিছু বিএনপি চাইছে, এনসিপি তার কাছাকাছি কিছুটা হাঁটছে, আরেকটি দল জামায়াতে ইসলামী সেখান থেকে টোটালটা ইউটার্ন নিচ্ছে। তো এই যে মতবিরোধ যদি এই পর্যায়ে পৌঁছায়, তাহলে জুলাই সনদ কার্যকর কতটা হবে সেটি এখন মানুষকে ভাবিয়ে তুলেছে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই জুলাই সনদ বাস্তবায়ন বা ঐকমত্য কমিশন, এই যে সংস্কার প্রক্রিয়া, সেটিকে করতে গিয়ে তাদের মধ্যে আলোচনা এমন জায়গায় চলে যায় যেটি তাদেরকে হতাশায় ফেলে দেয়, হতাশাগ্রস্ত করে দেয়। কখন মানুষের মধ্যে হতাশা নেমে আসে। তো এখন রাজনৈতিক নেতাদের মধ্যে যদি ঐক্যমতের ভিন্ন মত থাকবে, আমি একটা মত থাকবে, ওনার একটা মত থাকবে, আপনার একটা মত থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য যেটিকে আমরা বলে থাকি। তো সেই সৌন্দর্য একটির পরিপূর্ণ রূপ দিতে গেলে আপনাকে ছাড় দিতে হবে, ওনাকে ছাড় দিতে হবে, আমাকেও ছাড় দিতে হবে। এই ত্রিপক্ষীয় ছাড় যখন এক জায়গায় এসে মিলবে, তখনই সেখানে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য তৈরি হবে। এখন এই জায়গাগুলো থেকে যে যত রিজিড থাকবে, তখনই কিন্তু বিরোধটা কন্টিনিউ করতে থাকবে, এটি দীর্ঘায়িত হতে থাকবে। লক্ষ্য বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হলে এই যে বহু প্রত্যাশিত ভোট, গণতন্ত্রে ফিরে যাওয়া, গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো বা ভোট উৎসবে পরিণত করার যে প্রত্যাশা, সেটি কিন্তু ভুলুণ্ঠিত হয়ে যে সেটাই, এই জন্যই তো আমরা বলেছি যে জন আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও হতাশা আজকের অনুষ্ঠানের নাম। নাহারিন আই খান, যেটা বলছিলাম যে জন আকাঙ্ক্ষা কি আসলে হতাশার দিকে চলে যাচ্ছে, বিশেষ করে আপনার এই যে ঐকমত্য কমিশনে যে বিভিন্ন বিষয় নিয়ে ঐকমত্য হচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক দল বেশ বৈরিতা দেখা যাচ্ছে। বিশেষ করে জুলাই সনদের মর্যাদা কি হবে সেটা নিয়েও তো একমত হতে পারলাম না। কিন্তু সামনে আমাদের নির্বাচন, যদি এইটা হতে না পারে তাহলে কি নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না?
প্রভাব তো পড়বেই। একটা মোটা দাগে কিন্তু একটা ভাবনা আমাদের সবার মধ্যেই আছে যে যে দলগুলো জানেন যে যারা একটা হাইপ তুলেছে সোসাইটিতে যে আমরা জিতবো, বা আপনি দেখেছেন যে অনেক সার্ভে হয়েছে না, অনেক জরিপে দেখবেন যে যারা এগিয়ে আছে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা অনেক জায়গাতে, তো তারা কিন্তু রিয়ালিটিতে বা মাঠে ময়দানে যে কিন্তু বুঝতে পারছে যে পথটা অনেক বন্ধুর তাদের জন্য। তো ওরকম একটা জায়গা থেকে আপনি দেখবেন যে প্রতিনিয়তই নতুন নতুন একটা ইস্যু আসে, হ্যাঁ, যেটা একটু আগে সলভ হয়ে যাবে, কালকে সকালেই আপনি দেখবেন যে নতুন আরেকটি ইস্যু নিয়ে তারা হাজির হচ্ছে। তার মানে হচ্ছে কি যে তারা জানে যে ভোটের মানে মাঠটা তাদের জন্য কণ্টকাকীর্ণ, তাই না? তো ওরকম একটা জায়গা থেকে এই ইস্যুগুলো তারা আনেন। কিন্তু আমি একটা জিনিস, এই যে আপনি বললেন জন আকাঙ্ক্ষা তো জুলাই সনদে আছে, কিন্তু জুলাই সনদকে আমি মনে করি না যে বাংলাদেশ এটা তো একটা দেশ, তাই না? যতই আপনি বলেন না কেন যে দ্বিতীয় স্বাধীনতা বা যাই কিছু, আমরা তো আসলে ৭১-এর স্বাধীনতাকে তো আপনি ফেলে দিতে পারেন না, তার মর্যাদা কিন্তু অন্য জায়গায়। তো যে মানুষটি দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে সে কি করে ভাবে যে জুলাই সনদ আপনার সংবিধানের উপরে স্থান পাবে, তাই না? একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি যে এটা আমাদের ভাবনার জায়গায় কোনো না কোনো জায়গায় একটু ভুল হচ্ছে। যে যেখানে যতটুকু যেভাবে সম্মান পাওয়ার কথা সেই সম্মানটা যদি এই জাতি দিতে পারে, আমার মনে হয় না এই ঝামেলাগুলো থাকবে। তো জুলাই সনদ নিয়ে ঝামেলা একটা হচ্ছে, এবং আমার কেন জানি মনে হয় ওই যে আমাদের প্রধান উপদেষ্টা এসে বলেছিলেন না মিটিকুলাসলি ডিজাইন, আমি গত 1 বছরে শুধু খালি মিটিকুলাসলি ডিজাইনই দেখছি। সব কিছুতেই দেখবেন একটা না একটা মিটিকুলাসলি ডিজাইন আছে এবং তার পেছনে কোনো একজন মাস্টার মাইন্ড আছে। তো জুলাই সনদটাকে আমি আসলে ওভাবেই দেখি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে ঐক্যমত্যে আমরা অগাস্টের 5 তারিখ গত বছর এক হয়েছিলাম সবাই, সেটা এত দ্রুত যে দেশে ভেঙে যেতে পারে, আমি মনে করি যে জুলাই সনদ বা সব কিছু যদি এই মুহূর্তেও আপনি মেনে নেন, এটি ভেঙে যাবেই। তো আমাদের যে জায়গাটা তৈরি করতে হবে যে দেশের স্বার্থে, যেটি মোটা দাগের কিছু জায়গাতে আমাদের আসলে এই বিভেদটা যাতে তৈরি না হয়, এটার দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তো ইলেকশনকে সামনে রেখে জুলাই সনদ নিয়ে যেগুলো হচ্ছে, এটা ইলেকশনকে প্রলম্বিত করারই একটা পায়তারা আমি মনে করি। তবে আমি এর সাথে সাথে আপনি যেমন বলেছেন প্রত্যাশা, আমার প্রত্যাশাটা হচ্ছে বা আপনার সবার প্রত্যাশা, আমি বিশ্বাস করতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে একটি খুব সুন্দর নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতেই হবে, সেই আশাটা নিয়ে আসলে আমি থাকতে চাই। আমি মনে করি যে বাংলাদেশ ইলেকশনের পথেই হাঁটছে। যে আপনি সেটা মনে করেন কিনা যে বাংলাদেশ ইলেকশনের পথেই হাঁটছে, বিশেষ করে এই যে জুলাই সনদ বা এই ঐকমত্য কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে যে মতবিরোধ, এইগুলো তো আসলে সমাধান হওয়া দরকার। যেমন বলা হয়েছিল যে বিচার কার্য একটা উল্লেখযোগ্য হওয়া দরকার, তারপরে জুলাই কি বলে সংস্কারের যে উল্লেখযোগ্য একটা পর্যায়ে আসা দরকার। কিন্তু যদি এটা নিয়ে আমরা আলোচনাই করতে থাকি এবং সমাধানে না আসি, তাহলে যারা ওই যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের দিকেই আমরা বলটা ছুড়ে দিচ্ছি কিনা। ধন্যবাদ। আপনি বিচার এবং সংস্কারের কথা বলেছেন। বিচার, আপনি কি বিচার চাচ্ছেন? কোন বিচার চাচ্ছেন? জুলাই হত্যাকাণ্ডের বিচার, গত 15 বছরের অন্যায় অবিচার দুঃশাসনের বিচার, আপনি মানবতা বিরোধী অপরাধের আড়ালে যে বিচার করে জামায়াত ইসলামের নেতা সহ বিএনপির বিভিন্ন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে তার বিচার, যদি এই সব বিচার আপনি চান এবং সত্যিকার অর্থেই কার্যকর এবং বিশ্বনন্দিত বা জনগণের কাছে সমাদৃত বা প্রশংসিত বা গ্রহণযোগ্য বিচার যদি চান, সেটি কিন্তু চটজলদি হবে না। আপনি দেখবেন বিগত সরকারের সময়ে যে বিচারগুলো হয়েছে সেগুলোকে বিচারের নামে প্রহসন বলা হচ্ছে এখন। তখনও বলা হয়েছে, তখন যতটা না বলা হয়েছে এখন বেশি করে বলা হচ্ছে, কারণ তখন বলবার মতো স্বাধীনতা কারো ছিল না, এখন স্বাধীনতা আছে বলছে। তো সেক্ষেত্রে বিচার এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিচারের যতগুলো স্টেপ আছে সেগুলোকে পরিপূর্ণ করেই যেন প্রত্যেকটি বিচার হয়, এখানে তড়িঘড়ি না করাটাই শ্রেয়। 2, আপনি সংস্কারের কথা বলছেন। একটু আগে আমি যেটি বলছিলাম যে সংস্কার কিন্তু এই সরকার দায়িত্ব নেবার পরই আপনি দেখবেন যে 15-16টি সংস্কার কমিশন করেছে, এরপর বিভিন্ন জায়গায় কমিশন হয়েছে, কমিটি হয়েছে, নানান নামে নানান জায়গাতে সেইগুলো নিয়ে কাজ করছে। সেগুলোর যদি বলেন যে সেগুলো কতটা আলোর মুখ দেখেছে, এখন
সরকারের একটি অন্তর্বর্তীকালীন সরকার বা এরকম একটি আপৎকালীন সরকারের মূল কাজ হচ্ছে যে লক্ষ্যে এই সরকার গঠন হয়েছে এবং আগের সরকার বিদায় হয়েছে সেটি হলো মূল কাজ। সেই মূল কাজটা কি? একটি গ্রহণযোগ্য, একটি অংশগ্রহণমূলক, সকলের কাছে প্রশংসিত, পার্টিসিপেটরি যেটাকে আমরা বলি, সেই নির্বাচন অনুষ্ঠান করা। সেই অনুষ্ঠানের পথেই সরকার হাঁটছে এবং সেটি নিয়ে নানান দ্বিধাদ্বন্দ্ব ছিল, সন্দেহ শঙ্কা ছিল। সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো যে যেভাবেই বিশ্লেষণ করুক, আমার বিশ্লেষণটা এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় বলেছিলেন যে 2026 সালের জুলাইয়ের মধ্যে, জুনের মধ্যে নির্বাচন হবে। সেই যে ওয়াদা করেছিলেন উনি এখনও পর্যন্ত ওনার ওয়াদার পথেই রয়েছেন এবং সেটি এখন যেটা বলছে যে ফেব্রুয়ারির মধ্যে বা রোজার আগে নির্বাচন, একটি দিনক্ষণের এখনও ঘোষণা হয়নি, হয়তো এই সপ্তাহে একটা রোডম্যাপ আসবে। তো সেই পথে হাঁটছে। এখন সংস্কার ইস্যুতে আমি যেটি বলি যে সংস্কার, ওই যে একটু আগে বলছিলাম যে সংস্কার হলো 3 ধাপের সংস্কার। একটা হলো শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম। এই সরকার কিন্তু, এই সরকারের উপদেষ্টারা যখন সংস্কার কার্যক্রম শুরু করেছে তখনই তারা বলেছিল যে অন্তর্বর্তী সরকারের কাজ শুধু স্বল্পমেয়াদী সংস্কারগুলো করে নির্বাচনটাকে অর্থবহ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, উৎসব মুখর করবার জন্য যা যা করার দরকার সেটি হলো মূলত নির্বাচনকে সুন্দর করার জন্য যেসব সংস্কার দরকার সেইগুলো, আর বাকিগুলো তারা বলেছে আমরা ফুটপ্রিন্ট রেখে যাব, পরবর্তী সরকার এসে সেই পথে হাঁটবে। তো আমি তো দেখছি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি বা যে অঙ্গীকার ব্যক্ত করেছিল সেই পথেই হাঁটছে। এখন রাজনৈতিক দলগুলো যদি তাদের মধ্যে মতবিভেদ, বিরোধ চরমে নিয়ে যায়, যে যার ইগোতে থাকে, যদি বলেন বাংলাদেশে এখন যেখানে সংবিধানের মধ্যে যে পন্থায় নির্বাচন করবার কথা আছে, হঠাৎ করে ওহী নাজিল হলো, কোত্থেকে আসলো, কিভাবে আসলো যে পিআর পদ্ধতির নির্বাচন, তাহলে এটি কি আজকে যেটা, গতকালকে যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে সংবিধানে পিআর পদ্ধতি বলতে কোনো কিছু নাই, তো সে পথে হাঁটবে কি করে? তো এগুলোর মধ্য দিয়ে যদি আপনি নির্বাচন বিলম্বিত করতে চান, প্রলম্বিত করতে চান, বিঘ্নিত করতে চান, সেটি তো করতেই পারেন। আর যদি ধরে নেন যেটি উনি বলেছেন যে একটি যারা দেখছে যে আমি কোনোভাবে আগামীতে ক্ষমতায় আসতে পারবো না, এখন তাদের যদি চিন্তাটা এরকম হয়ে যায় যাহা অমুক দল তো ক্ষমতায় চলে যাচ্ছে, আমি তো যেতে পারছি না, দ্যাটস বেটার, অমুক দলও গেল না, আমিও গেলাম না, অমুকও গেল না, তাহলে যেভাবে চলছে সেভাবেই চলুক না।